ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 তারিখ রাতে মিছিল বেরিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে মানে প্রত্যেকের হাতে গিয়ে লেগেছে, তাদের প্রত্যেকের যে সম্মান ইজ্জত সেই জায়গায় লেগেছে। চিন্তা করে দেখুন, একটা দেশে প্রধানমন্ত্রী ক্ষমতা দখল করে বসে আছে, শাসন চালাচ্ছে, ছাত্ররা আন্দোলন করছে, ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনকারীদেরকে কিভাবে অপমান করা যায় তার ব্যবস্থা এর আগেও করেছে। 18 সালে আন্দোলনের সময় আমরা শুনেছি তার মন্ত্রীরা বলেছেন রাজাকারের লজ্জা, এবং সেইটা এবার প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি বলেছেন। তাহলে আমরা দেখলাম যে আমাদের দেশের তরুণরা, তাদের যখন সম্মানে আঘাত করা হয়েছে, তাদের কাছে সম্মান ইজ্জত অনেক বড়তে দেখা দিয়েছে নিজের জীবনে। আমরা দেখলাম এই রংপুর, যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সুবিধাটা, কেননা এই রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিজের বুক পেতে দিয়েছেন, এবং তার আগে তিনি স্টেটাস দিয়েছিলেন 69 গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ অধ্যাপক শামসুজ্জামান স্মরণ করে, যার তার মতো শিক্ষক দরকার, যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছাত্ররা পড়েছে, তাদেরকে অপমান করা হচ্ছে। জীবনের চাইতে যে সম্মান অনেক বড়, সেই উপলব্ধিটা প্রত্যেকটি ছাত্রের মধ্যে হচ্ছিল। অস্থির হয়ে পড়েছিল ছাত্ররা, যে এত বড় অপমান তাদেরকে করতে পারে, সে আবার প্রধানমন্ত্রী আসনে বসে থাকে। সুতরাং দুই হাত প্রসারিত করে, বুক টান টান করে, যে গুলি দিয়ে প্রধানমন্ত্রিত্ব রাখতে চায়, তার সামনে দাঁড়িয়ে পড়েছে। এই যে দুটো জায়গা, সম্মানকে জীবনের চাইতে অনেক বড় জায়গায় দেখা, আর তারপরে বুক টান করে গুলির সামনে দাঁড়িয়ে পড়া, যে ভয়ের রাজত্বটা তারা তৈরি করেছিল, ভয় দেখিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, 3টা নির্বাচন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, স্টিম রোলার চালিয়ে, গুম খুন করে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতের পাড়ায় গ্রেফতার করে আর জেলখানায় করে রেখে তারা শাসন চালাতে চেয়েছে, ওইটার বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে ভয়ের রাজত্বটাই ভেঙে দিয়েছেন আবু সাঈদ। সারা বাংলাদেশের তরুণরা লেগেছে রক্তে আগুন লেগেছে, এই স্লোগানে তারা সামনে এসেছে। আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ করব, যে মহত্ব, যে অসাধারণ মানবিক মুহূর্ত আবু সাঈদ থেকে শুরু করে ওই প্রিয় এই যে মিলন, মানিক, কিংবা আজকে সাগর, কিংবা ওই যে মুগ্ধ, এইরকম হাজার হাজার তরুণ, ছাত্র, শ্রমজীবী মানুষ এরা তৈরি করেছে। এই যে মন্ডলের মতো সাহসী শ্রমজীবী মানুষরা কাজ ফেলে এসে যে অসাধারণ মানবিক মুহূর্ত তৈরি করেছে। কে অনেকে মারা গিয়েছেন, অনেকে বেঁচে আছেন, কিন্তু যে কেউ মৃত্যুবরণ করতে পারে। এই অসাধারণ মানবিক মুহূর্তটা কি? নিজের জনপদের জন্য, নিজের দেশের জনগণের স্বার্থের জন্য, কওমের জন্য নিজের জীবন উৎসর্গ করে তার স্বার্থ রক্ষা করতে পারে। এর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। মানুষ যত কিছু অর্জন করুক, এর চাইতে বড় অর্জন আর কিছু হতে পারে না। ফলে আমাদের এই শহীদেরা আমাদের আগত সমস্ত প্রজন্মের কাছে বিরাট প্রেরণা। যেমন 71 সালের শহীদেরা প্রেরণা ছিলেন। যদি আমরা এই ঐক্যের জায়গা রক্ষা করতে পারি, ভয় যে ভেঙে দিয়ে আমাদের সম্মান রক্ষার জন্য যে দৃঢ়তা আমরা প্রদর্শন করেছি, সেটা আমরা রক্ষা করব। আমরা প্রত্যেকটি শহীদ, আহত যোদ্ধারা এক একটি জীবনের গল্প, কোন প্রেরণায় তারা ওই গুলির সামনে গিয়ে দাঁড়ানোর সাহস সৃষ্টি করতে পারবে, এই গল্প আমরা শুনতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে পারেন, কিছুটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে আমরা যখন শহীদ পরিবারদের কাছ থেকে আহত যোদ্ধাদের নিজের কথা শুনছি, তখন তাদের মধ্যে কিন্তু অনেক বেদনার কথা আছে। বিশেষভাবে তারা কিভাবে বাকি জীবন যাপন করবেন, পরিবার পরিজন, কিংবা আহতরা নিজেরা, যে তিনি একটা পা হারিয়েছেন, তিনি হাত হারিয়েছেন, কিংবা চোখ হারিয়েছেন, এই উদ্বেগ তাদের মধ্যে আছে। গত শনিবার আমরা এই যে
শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম। তারা আমাদেরকে আলোচনায় ডেকেছিলেন। আমরা এই কথাটি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে শহীদ পরিবার কিংবা আহত কোনো যোদ্ধাকে যাতে কোনোভাবে বলতে এটা আমরা না শুনি যে তাদের আর কোনোভাবে অবহেলার মধ্যে আছে। এর চাইতে বিব্রতকর, অস্বস্তিকর আর কিছু হতে পারে না। সুতরাং একজন শহীদ পরিবারের কোন কণ্ঠ থেকে কোন আক্ষেপ আমরা শুনতে চাই না। আমরা কোন আহত যোদ্ধার কাছ থেকে কোন আক্ষেপ শুনতে চাই না। আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন। এই গত 15 বছর ধরে যে গুম, খুন, অত্যাচার হয়েছে, যে লুণ্ঠন, পাচার হয়েছে, সবগুলো প্রশ্নে আমরা যে ন্যায় বিচার প্রত্যাশা করি, সেই জায়গাগুলোতে আমরা কথা বলছি। গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরেছিলাম। আমরা ন্যায় বিচার দেখতে চাই, এমন ভাবে মামলা হবে। এখানে আজকে শহীদ পরিবারে বলছি যে আমরা মামলা কিভাবে করব, তাহলে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা ওই রকম একটা কর্তৃপক্ষ দেখতে চাই যারা এই সারা দেশে যে যারা নিহত হয়েছে তাদের পক্ষে, যারা আহত হয়েছে, যারা মামলা করতে চায় তারা কিভাবে মামলা করবে সে আইনি সহায়তা দেবে। তারা মামলাটাও তো যথার্থভাবে হওয়া উচিত। ঢালাও ভাবে পুরোনো পুলিশি কায়দায় ঢালাও মামলা দেওয়া কোনো কাজ হবে না এবং সেটা মামলাকে বরং দুর্বল করে। ন্যায় বিচারের জন্য যে ব্যবস্থাগুলি দরকার সেগুলো কথা আমরা বলেছি। আমরা বলেছি যে এই আশু কর্তব্য রাষ্ট্র পরিচালনার সংকট মোকাবেলার পাশাপাশি রাজনৈতিক উত্তরণের যে কাজ সেটা আমরা বলেছি। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই সবের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর, নির্বাচন যার অংশ